আন্তর্জাতিক সংস্থা যেমন IMF, বিশ্ব ব্যাংক এই সমস্ত জায়গায় কাজ করে আসছে, আর্থিক নিয়ন্ত্রক সংস্থা কাজ করে আসছে, তাহলে ভালো হয়। ব্যাংকিং খাতে তদারকি এবং ঝুঁকি ব্যবস্থাপনা বোঝার ব্যক্তিগত গুণাবলী আছে, এটা হলে ভালো হয়। সততা এবং স্বচ্ছ ভাবমূর্তি আছে, রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা, সংকটের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সংক্ষেপে বললে ভালো পড়াশোনা থাকতে হবে, বাস্তব আর্থিক অভিজ্ঞতা থাকতে হবে, সততা এবং সাহস থাকতে হবে। এই চারটা জিনিস না থাকলে একজন মানুষ সেন্ট্রাল ব্যাংকের প্রধান হওয়ার উপযুক্ত না। বিএনপি কইতেছে সব দেশে সরকার বদল হইলে নিজের লোক বসায়, কথা সত্য, কিন্তু আপনারে দুইটা জিনিসের জবাব দিতে হবে। কেমন করে, কোন পদ্ধতিতে আপনি বদলাইতেছেন, আর 2 নাম্বার বদলায় কারে দিতেছেন। আপনি মনসুর সাহেবের তো মপ করে বদলাইলেন, আর যারা বসাইলেন সে কি কোনোভাবে মনসুর সাহেবের মতো যোগ্য? চিফ প্রসিকিউটর তাজুলকে আপনি সরাইলেন, একই ঘটনা। নতুন যে চিফ প্রসিকিউটর দিচ্ছেন সে কি তাজুলের চাইতে যোগ্য? যোগ্য না। দেখেন সে কেমনে কথা বলে। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালতে উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয় ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। দেখেছেন? এবার আসেন তারেক রহমানের গভর্নরে দেখি, এই গভর্নর যারা বানাইছে তার যোগ্যতা কি? সে একটা গার্মেন্টস চালায়, ছোটখাটো, বড় গার্মেন্টস না, 500 কর্মীও নাই, ভালোভাবে চালাইতে পারে নাই, বিজনেসম্যান হিসেবে ব্যর্থ, সেই জন্যই 89 কোটি টাকা খেলাপি ঋণ। অনেকে কয় ব্যবসা করতে দেয় নাই, হাসেন না, মিলে ঝুলে ছিলেন সবাই। মির্জা আব্বাসের ব্যবসা তো বন্ধ হয় নাই, আব্দুল আল মিন্টুর ব্যবসা তো বন্ধ হয় নাই, মিজানুর রহমান সিনহার ব্যবসা তো বন্ধ হয় নাই, আরো বিএনপি নেতাদের ব্যবসা আছে, মন্ত্রীদের ব্যবসা আছে, কোনোটাই বন্ধ হয় নাই, নাম কইলাম না, খালি তারে ব্যবসা করতে দেয় নাই। না, আর ব্যাকগ্রাউন্ড কি তার? পড়াশোনা কি? অ্যাকাউন্টিং। তাও বলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, ফিনান্স ব্যাকগ্রাউন্ডে তো বুঝতাম। ফিনান্স আর অ্যাকাউন্টিং এর তফাৎ কি, এটা একটু বুঝাই বলি। যারা জানেন তারা তো জানেনই, যারা এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝেন না তাদের বলে রাখা ভালো। আমিও যে ভালো বুঝি তা না, তাও চেষ্টা করি একটু বুঝানোর জন্য। অ্যাকাউন্টিং হইতেছে কোত্থেকে টাকা আসলো, কোথায় গেল, এই হিসাব রাখা, আয় ব্যয়ের খাতা, ব্যালেন্স শিট রাখা, লাভ ক্ষতির হিসাব করা, ট্যাক্সের হিসাব করা। এটা মূলত আপনি যে টাকা খরচ করছেন অতীতের হিসাব, এটা দেখে গত বছর কোম্পানি কত লাভ হয়েছে, কত খরচা হয়েছে, কত বকেয়া আছে, কত ঋণ আছে। আর ফিনান্স কি? ফিনান্স হলো ভবিষ্যতের টাকা কিভাবে বাড়ানো হবে বা ব্যবহার করা হবে তার পরিকল্পনা। ফিনান্স ভবিষ্যতের জন্য, অ্যাকাউন্টিং অতীতের জন্য। আমরা বর্তমানে থাকি, আমাদের দুইটাই লাগে, আমার ফিনান্স লাগে, আমার অ্যাকাউন্টিং লাগে। অ্যাকাউন্টিং অতীতের টাকার হিসাব করে আর ফিনান্স ভবিষ্যতের টাকার হিসাব করে। কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি, ঋণ নিব নাকি শেয়ার ছাড়বো, ঝুঁকি কেমন এই বিনিয়োগের, সুদের হার কত, এটা ভবিষ্যতের সিদ্ধান্ত। এটা অঙ্ক কষে ব্যয় করতে হয়। দুই দিকে লিখে দেন এডিটর সাহেব। অ্যাকাউন্টিং হিসাব রাখা, ফিনান্স সিদ্ধান্ত নেওয়া। অ্যাকাউন্টিং অতীতের হিসাব দেখে, ফিনান্স ভবিষ্যতে কিভাবে কাজ করবে সেটা দেখে। অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে, ফিনান্স বিনিয়োগ এবং ঝুঁকি বিশ্লেষণ করে। অ্যাকাউন্টিং বলে টাকা কি হইলো, ফিনান্স ঠিক করে টাকা আসলে কি হবে। বুঝেছেন তো? বাংলাদেশ ব্যাংকের কাজে এই ফিনান্সের ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হইতো। তার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং এ। তো যে ইকোনমিক্স না, এটা একটু দেখাই। দেখেন কি কইছে, সে কইছে সুদের হার কমাবে, এটা নাকি তার অগ্রাধিকার। আমার ঘোড়া হাসবি না, আমি তো
আমার ঘোড়াও টায়ার্ড হয়ে গেছে। এই ভালসুন কয় কি, আমাদের মুদ্রাস্ফীতি হইতেছে 9% মতো। জানেন তো মুদ্রাস্ফীতি কি জিনিস? মানে ধরেন আপনি গত বছর যে জিনিসটা 100 টাকায় কিনতেন, সেই জিনিসটা এই বছর কিনতে আপনার 109 টাকা লাগে। এটাই মুদ্রাস্ফীতি, মানে টাকার মান কমে গেছে। মানে আমাদের জিনিসপত্রের দাম প্রত্যেক বছর 10% করে বাড়তেছে প্রায়। এখানে আপনি যদি 5% সুদ করেন, কমায় দেন, তাহলে কেউ আর ব্যাংকে টাকা রাখবে? মানে আপনি নিজে আজকে যে জিনিস 100 টাকায় কিনতেছিলেন, সেটা সামনের বছর কিনবেন 110 টাকা, আপনি জানেন। আর ব্যাংকে রাখলে কি হবে? আপনার 100 টাকা বাইরে 105 টাকা হবে এই সুদে। এটাকে বলা হয় রিয়াল রিটার্ন, মানে আপনার টাকা কমে যাবে আরো। রিয়াল রিটার্ন মানে সুদের হার থেকে মুদ্রাস্ফীতি বাদ দিতে হয়। ইনফ্লেশন যদি হয় 9% আর সুদ যদি হয় 6%, তাহলে রিয়াল রিটার্ন নেগেটিভ 3% আপনার। সুদ যদি 7% হয় তাহলে নেগেটিভ রিটার্ন -2%। সুদ যদি 8% হয় তাহলে নেগেটিভ রিটার্ন -1%। সুদ যদি 9% হয় তাহলে কোনো নেগেটিভ রিটার্ন নাই। সুদ যদি 10% হয় তাহলে পজিটিভ রিটার্ন আছে আপনার 1%, আপনার রিয়েল রিটার্ন। আপনি আসলে 1% সুদ পাচ্ছেন। অর্থাৎ সুদ 9% এর নিচে হইলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ব্যাংকে টাকা রাখবে না। আপনি খালি দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা, পরপর 4 জন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পারফরমেন্স দেখেন। রিজার্ভ বাড়াইছে সবচেয়ে বেশি কে? মনসুর সাহেব। মুদ্রাস্ফীতি কমাইছে সবচেয়ে বেশি কে? মনসুর সাহেব। এই ভালসুন তো ইকোনমিক্স এর বেসিক জানে না। নিজের ছোট একটা সোয়েটার কোম্পানি ঠিক মতো চালাইতে পারে না, তারা সারা বাংলাদেশের অর্থনীতির দায়িত্ব দিয়ে দিচ্ছেন। অর্থনীতি খারাপ হয়ে যাবে, দেখেন আমি কয়ে গেলাম। মিলাই নিন। বিএনপির লোকেরা পছন্দ করে না এই নিয়োগ। অনেকে তো প্রকাশ্যেই বলতেছে, আপনি জানেন তারা কারা, কিন্তু এখন তো নিরপেক্ষ সাইজা লাভ নাই। এই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তো দিওয়ানা হয়েছিলেন, ক্ষমতায় আনবেন, কিন্তু লুটপাটের দায়, অদক্ষতার দায় নেবেন না, এটা তো হয় না। আর একটা জিনিস আছে, কি সেটা? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা জিনিস আছে না? যেই লোক নিজে একটা ব্যবসায়ী, যে ব্যাংক থেকে লোন নেয়, এখনো তার খেলাপি ঋণ আছে, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছে, যে ব্যাংকগুলোর কন্ট্রোলিং অথরিটি। হাসিনার এর চাইতে বেশি চক্ষু লজ্জা ছিল, এর তো চক্ষু লজ্জাটাও নাই। বেসিক নর্মস মানে না একটা বিজনেসের, একটা দেশের, একটা রীতির, একটা নিয়ম মানে না রাষ্ট্রের কোন নিয়ম। একটা মজার জিনিস দেখবেন, আর ডাক নাম ছিল মইন। আমাদের ব্যাসে কিন্তু মানে আমরা যে ব্যাসে, সে ব্যাসে আর কি আমার সমান বয়স আর কি। 80-র দশকে ফুলকুড়ি আসরের সাথে কাজ করতো। এটা বোধহয় 87 সালে ঢাকার মুক্তাঙ্গনে ফুলকুড়ি আসরের সরাপাট অনুষ্ঠান হচ্ছে, মোস্তাকুর সরাপাট করিচ্ছে। ফুলকুড়ি জানেন তো, শিবির, ছোট শিবির আর কি, মানে শিবিরদের শিশুদের সংগঠন আর কি, জামাতের শিশুদের সংগঠন, সোজা কথা। শেষ পর্যন্ত ফুলকুড়ি থেকে আসা গুপ্ত জামাত শিবিরকে লাগলো বাংলাদেশ ব্যাংক সামলাইতে। হ্যাঁ আল্লাহ, আমাদের দরবেশ বানায় দাও। আচ্ছা, উনি আইসা কি করলেন? আইসাই বিএনপির মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টুর ব্যাংকে 1000 কোটি টাকা দিচ্ছে তারল্য সংকট কাটানোর জন্য। মানে মাল পাতলা হয়ে গেছিল, ঘন হবি ঘন। হ্যাঁ, তারল্য মানে বুঝেন তো, মানে ব্যাংকের টাকা ঢুকে খেয়ে ফেলছিল আব্দুল্লাহ আল মিন্টু। দিলে হয়ে যাওয়ার কথা, বাংলা লুথার কিন্তু আমার আপনার টাকা দিল ওই ব্যাংকে, দুর্বল ব্যাংকে, যে ব্যাংক একটা অদক্ষ ব্যাংক। বন থেকে হেগে আসা মিন্টু তো চেয়ারম্যান, আর ডিরেক্টর হয়েছে বিএনপির আরেক মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, ওই গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী। মানে ভাগ বুক করে নিয়ে খাইতেছে, এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। এইভাবে লুটপাট করার জন্য এরা ক্ষমতাতে এসেছে। টাকা ছাপবে আর বাতিল ব্যাংকগুলো আবার বাঁচাবে আপনার আমার টাকায়। ক্যাপিটালিজম, পুঁজিবাদের একটা তো ব্যবস্থা আছে। যে কোম্পানি চলতে পারে না, যে ব্যাংকরা তাদের অ্যাসেট ব্যাংকরাপসি আইন অনুযায়ী নিলামে বিক্রি করে তাদের পাওনাদারদের টাকা পরিশোধ করা হয়। সারা দুনিয়াতে এটা নিয়ম। কোম্পানি ডিজলভ করে দেওয়া যায়। ক্যাপিটালিজম হইতেছে প্রফিট এন্ড লসের সিস্টেম। এখানে লস প্রফিটের মতোই সমান গুরুত্ব। কোন কোম্পানি লস করলে এটা অর্থনীতিকে বলে যে ওই ব্যবসার, ওই মালিকের কোনো কার্যকারিতা নাই, ওটা বাতিল মাল, তাদেরকে ডিজলভ করে ফেলা উচিত। যে প্রতিষ্ঠান পারফর্ম করে না, ক্যাপিটালিজমে সেই প্রতিষ্ঠানের বাইসে থাকার কোনো অধিকার নাই। আমেরিকার অর্থনীতিতে হাজার হাজার কোম্পানি ব্যাংক্রাফট হয়, আবার হাজার হাজার নতুন কোম্পানি তৈরি হয়। এভাবে অর্থনীতি আগায়। অর্থনীতিবিদ ইয়াজেফ সুম্পেস্টার, অনেকে বলে জোসেফ সুম্পেস্টার, আমেরিকান অস্ট্রিয়ান, পরে অস্ট্রিয়ান অর্থনীতিবিদ, পরে আমেরিকা চলে গেছে, হার্ভার্ডে পড়াইতো। তার ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন একটা থিওরি আছে, সেটা বলে যে এইভাবে ভালসুন বাজে কোম্পানিগুলো ডিজলভ করে মাইরা ফেলাইতে না পারলে বা অর্থনীতিতে কোনো ক্রিয়েটিভিটি আসে না। অর্থনীতির ক্রিয়েটিভিটির জন্য, অর্থনীতিকে বাইসে থাকার জন্য এই খারাপ ব্যাংক, খারাপ প্রতিষ্ঠান, এগুলো ধ্বংস করে দেওয়া উচিত। সেই জন্য বলছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, সৃজনশীল ধ্বংস। আমি বলে দিতেছি কি হবে। এই গভর্নর খালি টাকা চাপাবে আর রুগ্ন শিল্পগুলোকে দিবে, আর ওরা টাকাগুলো পাচার করে দিবে। ইন্টারেস্ট রেট কমাবে, মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেবে, সেটা সামলাইতে আরো টাকা চাপাবে। মুদ্রাস্ফীতি আকাশে উঠবে। টের পাবেন কিভাবে? শুধু সোনার দামটা দেখবেন, ধাই করে বাড়তেছে সোনার দাম, আর আপনার ব্যাংকে রাখা টাকা তেজপাতা হয়ে যাবে। যে জিনিস আজকে 100 টাকা কিনতেন, সেটা 150 টাকায় কেনা শুরু করবেন কয়েকদিনের মধ্যেই। দেখেন বাংলাদেশ লুথার কিং এর সরকার